আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। 2 দিন ধরে নেহার সাথে কথা বন্ধ করে দিয়েছে আরিয়ান। নেহা খুব করে চেষ্টা করছে আরিয়ানকে মানাবার, কিন্তু আরিয়ান যেন একেবারেই বেঁকে বসে আছে। নেহা খুব টেনশনে আছে, কিভাবে মানাবে সে আরিয়ানকে। শুরু হওয়ার আগেই যদি সব শেষ হয়ে যায় তাহলে সব স্বপ্ন বিফলে যাবে তার। আরিয়ান পার্কের একটা বেঞ্চে বসে আছে। কথা থেকে নেহা এসে যেন আরিয়ানের পাশে বসে ওর 2 হাত চেপে ধরল। আকস্মিক কেউ হাত ধরায় প্রথমে কিছুটা ভয় পেলেও পরে নেহাকে দেখে অনেকটা অবাকই হয় সে। তুমি এখানে কি করছো? রাগ করেছো বাবু? দেখো, তোমার এসব ন্যাকামি আমার একদম ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। বিরক্ত হয়ে বলল আরিয়ান। কি হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? আরিয়ান এবার নেহার দিকে ফিরে বসলো, বলল। নিহা, তোমার মা তোমাকে ছেড়ে গেছে অনেক আগেই। তারপরও কেন তুমি মায়ের অসুস্থতার নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিলে? আরিয়ানের কথায় নেহা কিছুটা ঘাবড়ে গেল, তুতলাতে তুতলাতে বলল। তো তুমি কিভাবে জানলে? যেভাবেই যাই না কেন, কিন্তু জানতে পেরেছি এটাই সত্যি। তুমি মিথ্যে বললে কেন নিহা? আসলে টাকাটা আমার দরকার ছিল। মায়ের ব্যাপারে লজ্জায় তোমাকে আর কিছু বলিনি। মাথা নিচু করে বলল নেহা। তোমার টাকার দরকার আমাকে বললে তো হতো, আমি কি তোমাকে ফিরিয়ে দিতাম? কিন্তু মিথ্যে বললে কেন? তোমার মা যদি তোমাদের ছেড়ে চলে যায়, তাতে তো তোমাদের কোনো হাত নেই। নেহা কিছু বলছে না। আরিয়ান লক্ষ্য করলো নেহা মন খারাপ করে বসে আছে। আরিয়ান এক হাতে নেহাকে জড়িয়ে ধরে বলল। যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু মিথ্যে বলবে না, ওকে? ওকে বাবু। নেহা আরিয়ানের গলা জড়িয়ে আষ্টেপৃষ্টে ধরে আছে। আরিয়ানও নেহাকে জড়িয়ে ধরলো, যদিও তার ইচ্ছে ছিল না। নেহা জড়িয়ে ধরার অবস্থায় উল্টো পাশে কাউকে চোখ মারল, সাথে একটা শয়তানি হাসি। নেহা এসেছিল তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে। হ্যাঁ, বয়ফ্রেন্ড, তবে আরিয়ান না, অন্য কেউ। এক ফাঁকে আরিয়ানকে চোখে পড়ল নেহার। তখনই নিজের বয়ফ্রেন্ডকে কোথাও লুকাতে বলে আরিয়ানকে ইমপ্রেস করতে তার কাছে চলে আসলো। এই এক ঢিলে 2 পাখি মারা, এরকম আর কি। আরিয়ানকেও মানাতে পারলো। তার নেহার আরেকটা সম্পর্কের কথাটাও আরিয়ান জানতে পারলো না। বাসায় মা বাবার সাথে খেতে বসেছে দিশা। ইদানিং দিশাকে আগের দিশার সাথে মিলাতে পারছে না ওর বাবা মা। এ নিয়ে বাবার যেন দুশ্চিন্তার শেষ নেই, কিন্তু মায়ের যেন এ নিয়ে কোনো আক্ষেপ নেই। তার মতে মেয়েদের এত চঞ্চল থাকা ঠিক না, মেয়েদেরকে শান্তশিষ্ট মানায়। তাই মেয়ের এই রূপ নিয়ে তিনি যথেষ্ট খুশি। খাওয়া শেষ করে নিজের রুমে চলে যাচ্ছিল দিশা। পিছন থেকে ওর বাবা ওকে ডাকলো। দিশা মা। হ্যাঁ আব্বু, কিছু বলবে? হ্যাঁ মা, আয় আমার পাশে বস। দিশার বাবা সোফায় বসে মেয়েকে পাশে বসতে বলল। বাবার কথা মতো দিশাও তার বাবার পাশে গিয়ে বসলো। বলো আব্বু, কি বলবে? তোর কি কিছু হয়েছে দিশা? না তো, হঠাৎ এই কথা বলছো কেন? তুই অনেক পাল্টে গেছিস তাই। কই আমি পাল্টেছি? আমি তো আগের মতোই আছি। তুই একদমই আগের মতো নেই। আরিয়ানের সাথে তোর কিছু হয়েছে? বাবার মুখে আরিয়ানের কথা শুনে বিষম খাওয়ার মতো অবস্থা দিশার। তাও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বাবাকে বলল। ওর সাথে আমার আবার কি হবে আব্বু? না, তবে তোরা দুটো তো সবসময় সাপি নেউলের মতো লেগে থাকিস, তাই বললাম আর কি। না আব্বু, আরিয়ানের সাথে আমার কিছু হয়নি। আমার এমনিতেই ভালো লাগছে না। বাবার উত্তরের অপেক্ষা না করে দিশা নিজের রুমে চলে গেল। কিন্তু দিশার বাবা ঠিক বুঝতে পেরেছে আরিয়ানের সাথেই ওর কিছু হয়েছে। তা না হলে আরিয়ানকে আরিয়ান ডাকার মতো মেয়ে মোটেও না দিশা। দিন গড়াতে লাগলো। আরিয়ান আর নেহার সম্পর্ক ভালোই চলছে। প্রথমে মামুন আর পলাশ এই নিয়ে ওর সাথে তর্ক করলেও এখন আর করে না, কারণ
অবুঝকে বোঝানো সম্ভব, কিন্তু যে সবটা বুঝেও অবুঝের মতো থাকে তাকে কোনোভাবেই কিছু বোঝানো যায় না। ইদানিং নেহা আরিয়ানের কাছ থেকে বিপুল পরিমাণের টাকা নিচ্ছে। আরিয়ান মাঝে মাঝে যদিও অনীহা প্রকাশ করে, তবুও নেহার সামনে সেটা প্রকাশ করে না। মেয়েটার মা নেই, টাকা লাগতেই পারে তার, না করলে হয়তো মন খারাপ করবে। তবে দিন দিন অ্যামাউন্টের পরিমাণটা বাড়তেই থাকলো। একদিন 2 লাখ টাকা দাবি করলো নেহা। সেদিন আরিয়ান আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে নেহাকে জিজ্ঞাসা করেই বসলো, এত টাকা দিয়ে করো কি তুমি? মাসের মধ্যে 4-5 বার টাকা নাও তুমি আমার কাছ থেকে। কেন? আমি কি তোমার জন্য টাকা কামাই করে বসে আছি? বেশ রেগেই বলল আরিয়ান। আর তখনই নেহার নেকা কান্না শুরু হয়ে গেল। এবার আরিয়ান যেন আরও রেগে গেল। রেগে গিয়ে বলল, একদম কাঁদবে না। কি ভেবেছো কি তুমি? যতই চাইবে তোমাকে আমার ততই দিতে হবে? কোনো কমন সেন্স নেই তোমার? তুমি তো জানো আমি এখনও স্টুডেন্ট। আমি এত টাকা কোথায় পাই সেটা কি তোমার বোঝা উচিত না? নেহা নেকা কান্না করে বলতে লাগলো, তাই বলে এভাবে আমাকে টাকার খোঁটা দিবে? দিবেই তো। আমার তো আর মা নেই, থাকলে আর তোমার কাছে চাইতে হতো না, মাই দিত। মায়ের কথা শুনে আর নেহার এইসব ইমোশনাল মার্কা কথা শুনে আরিয়ান যেন গলে বরফ থেকে পানি হয়ে গেল। বলল, দেখো, মন খারাপ করো না, কিন্তু একবার ভেবে দেখো আমি এত টাকা কোথা থেকে দিব তোমাকে? কেন? তোমাদের তো অনেক টাকা, অনেক বড় বিজনেস তোমাদের। সেই না হয় বুঝলাম, কিন্তু সেই বিজনেস তো আমার বাবার, আর সেখান থেকে টাকা আমাকে হিসাব করে আনতে হয়। ইদানিং তোমার জন্য বাবার কাছ থেকে মিথ্যা বলে টাকা আনতে হচ্ছে। বাবা বেশ রেগে আছেন আমার উপর, তিনি আর আমাকে একটা টাকাও দিবেন না। আপোষে না দিলে চুরি করে আনো, তবুও আমার টাকা লাগবেই। বেশ কড়া গলায় বলল নেহা। আরিয়ান এবার বেশ রেগে গেল। রাগের চোটে দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল নেহা। তবে নেহার জন্য কোনো মায়া হচ্ছে না আরিয়ানের। এত টাকা দেয় মেয়েটাকে, তাও তার হয় না। এত টাকা কি করে সে টাকা দিয়ে? আর এখন কি না বলছে চুরি করে আনতে? সাহস কত বড় ওর! রাগে ক্ষোভে বাসায় চলে আসলো আরিয়ান। আরিয়ানের মা বেশ তাড়াহুড়া করে কাজ করছে। আরিয়ান কিছুক্ষণ দেখে তারপর বলল, আজ এত তাড়াহুড়া করছো কেন মা? দরকার আছে তাই তাড়াহুড়ো করছি। কেন, তোর কোনো সমস্যা? এভাবে বলছো কেন? আর কি দরকার সেটাই তো জানতে চাইছি। দিশাদের বাসায় যাব, তাই তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করছি। হঠাৎ ওদের বাসায় কেন? দিশার বিয়ের কথা চলছে, আজ থেকে ছেলেদের বাসা থেকে মেহমান আসবে, তাই তোর বাবা আর আমাকে যেতে বলেছে। দিশার বিয়ের কথা শুনতেই আরিয়ানের বুকে যেন কেউ আঘাত করলো। অবাক হয়ে মাকে বলল, হঠাৎ দিশার বিয়ে? হ্যাঁ, বিয়ে। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। এতটাও বড় হয় নাই ও মা। এই বিয়ে তুমি যেভাবে হোক আটকাও। এটা তুই কি বলছিস আরিয়ান? কপাল কুঁচকে আরিয়ানকে জিজ্ঞাসা করলো ওর মা। হ্যাঁ, আমি বলছি, আর আমি বলতে পারি। ইনফ্যাক্ট ও আমার। এতটুকু বলেই আরিয়ান থামলো। ওর এত ইন্টারেস্ট কেন দিশার বিয়ে আটকানোর? দিশাকে তো ও সহ্যই করতে পারে না। কিরে, বললি না ও তোকে ছোট বোন, তাই তো? আর তুই তো বলতি দিশা বেশ বড় হয়ে গেছে, তাই ওর দুষ্টুমিগুলো তুই মেনে নিতে পারতি না। আর আজ হঠাৎ অন্য সুর। বেশ কটূক্তি করে কথাগুলো বলল আরিয়ানের মা। আরিয়ান বেশ অবাক হচ্ছে মায়ের কথায়। আজ মা ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে। কখনো তো এমন করে কথা বলে না মা। আরিয়ান বেশ উদাসীন হয়ে মাকে জিজ্ঞাসা করলো, আজ এভাবে কথা বলছো কেন মা? তো কিভাবে কথা বলবো? একটা সহজ সরল মেয়েকে যে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছে, একটা ডাইনি মেয়ের কথায় যে এই বোকা মেয়েটার শরীরে কতবার হাত পর্যন্ত তুলেছে, তার সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলতে রুচিতে বাঁচছে আমার। আরিয়ান বেশ অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মা কিভাবে এত কিছু জানলো? এসব ভাবছিল আরিয়ান। হঠাৎই মায়ের কথায় হুঁশ ফিরল। ভাবছিস তো আমি কিভাবে জানলাম? হ্যাঁ মানে, না। থাক, এত ভনিতা করতে হবে না, আমি গেলাম, মন চাইলে দুপুরে খেয়ে নিস। মা চলে গেল। নিচে আরিয়ানের বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আরিয়ান মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মায়ের কথাগুলো না, যতটা ওকে নার্ভাস করেছে তার চেয়ে বেশি নার্ভাস করেছে সে দিশার বিয়ের কথা শুনে। কিন্তু এমন হচ্ছে কেন ভাবতে পারছে না আরিয়ান। দিশার সময়গুলো যেন কাটতেই চায় না। যদিও আগে ভার্সিটি থাকলে নিজেকে খুব খুশি ভাবতো, কিন্তু ইদানিং ভার্সিটিতেও যেতে ইচ্ছা করছে না দিশার। চোখের সামনে আরিয়ান আর নেহার
প্রেমতর মুহূর্ত যেন পাগল করে তুলে দিশাকে। একদম সহ্য করতে পারে না সে এইগুলো। সেদিন আরিয়ানের সাথে নেহার মনোমান্য হলেও পরে নেহা আরিয়ানকে আবারও মানিয়ে নিয়েছে। আরিয়ান এখন নেহা বলতে পাগল। চাচির কাছে ফোন দিয়ে সে জেনে নিয়েছিল দিশার কোনো বিয়ের কথা এখন পর্যন্ত হয়নি। মা অযথাই আরিয়ানকে মিথ্যা ভয় দেখিয়েছিল। চাচির কাছ থেকে এসব জানার পর আরিয়ান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে আর নেহাকে আরও বেশি ইনভলভ হয়ে গিয়েছে। দিনের পর দিন আরিয়ানকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে নেহা, কিন্তু আরিয়ান এখনও নেহাকে বুঝতেই পারছে না। সেদিন ভার্সিটি অফ ছিল। আরিয়ান ছুটির দিনটাকে উপভোগ করতে নেহাকে কল দিল। কয়েকবার কল বাজার পরও নেহা কলটা তুলছে না। আরও কয়েকবার কল দিতেই রিসিভ করলো নেহা। বাথরুমে ছিল এতক্ষণ। টাওয়াল পেঁচানো অবস্থায় কল রিসিভ করলো সে। হ্যালো আরিয়ান, কোথায় ছিলে? কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করছো না কেন? আমি তো বাসাতেই আছি। আজ আমায় একটু সময় দিতে পারবে? বিকেলে ঘুরতে যাই কোথাও। আরিয়ান, আজ আমার শরীরটা ভালো নেই, আজ যেতে পারবো না। অন্য কোনো দিন যাই। কেন, কি হয়েছে তোমার? বেশি কিছু না, সামান্য জ্বর আর মাথা ব্যথা আর কি। তোমার জ্বর হয়েছে আর এটাকে তুমি সামান্য বলছো? আর আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না অন্তত? আমি তোমাকে টেনশনে রাখতে চাইনি আরিয়ান, তাই জানাইনি। এটা কোনো কথা নেয়া? আচ্ছা বাদ দাও, আমার বাসার ঠিকানা দাও, আমি আসছি। না না, তুমি কেন কষ্ট করে শুধু শুধু আসতে যাবে? শুধু শুধু বলছো কেন? তুমি তো অসুস্থ। বেশি না তো, মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা নিয়া, তুমি কি চাচ্ছ না আমি তোমার বাসায় আসি? না মানে হয়েছে কি আরিয়ান, বাবা তো এই সময় বাসায়, তুমি আসলে কি নাকি মনে করে, এই আর কি। ওকে। একটা দীর্ঘশ্বাস ফেলে কলটা কেটে দিল আরিয়ান। নেহা গায়ে পেঁচানো টাওয়ালটা আরেকটু শক্ত করে বাঁধতে বাঁধতে বেডে সাগরের পাশে গিয়ে শুয়ে পড়ল। সাগর একটা হাসি দিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলল, কে কল করেছিল? কে আবার? ওই মজনু। কে, আরিয়ান? হ্যাঁ, ডিসগাস্টিং লাগে এখন ওই আরিয়ানকে। নাক ছিটকালো নেহা। এত তাড়াতাড়ি অনীহা আসলে হবে শোনা? ওকে তোমার বসে রাখতে পারলে তো আমাদেরই লাভ, তাই না? সে আশাতেই তো আছে। সাগর একটা শয়তানি হাসি দিয়ে নেহাকে কাছে টেনে নিল। নেহা বলল, কি হচ্ছে এসব? সারা রাত তো একটু শান্তি দাওনি, মাত্রই ফ্রেশ হয়ে এলাম। তাতে কি, আবারও ফ্রেশ হয়নি? বিকেলে আবার তোমাকে নিয়ে বের হবো। কোথায়? এই আশেপাশে একটু বেরোবো। অবৈধ প্রেমলীলায় মত্ত হয়ে গেল নেহা আর সাগর। সারা দিন বাসায় বসে থেকে হাঁপিয়ে উঠেছে দিশা। দুপুরের দিকে অথৈকে কল দিয়ে নিজের বাসায় আনলো সে। অথৈ দিশাকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো, যদিও দিশা কোথাও যেতে রাজি ছিল না। অথৈ তোমাকে ফোন দিয়ে তাদের সাথে যেতে বলল। দিশাদের বাসা থেকে অনেকটা দূরে একটা পার্ক আছে, সুনামধন্য পার্ক। আশেপাশের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে ভিড়ে ফেলে শহরের আবদ্ধ পরিবেশ থেকে একটু রেহাই পেতে। বেশ মনোরম পরিবেশ বিশিষ্ট এই পার্কটি। দিশা, অথৈ আর তোমা পার্কের ঘাসের উপর বসে কথা বলছে। অনেকক্ষণ কথা বলার পর যখনই তারা উঠতে যাবে তখনই ওদের তিনজনের চোখ গেল সামনের ঝুপড়ির আড়ালে। একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। বেশ পরিচিত মনে হয় তাদের। ওরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখলো ওরা আর কেউই না, স্বয়ং আরিয়ানের প্রেমিকা নেহা। কিন্তু পাশের ছেলেটাকে তারা চিনে না। দুজন বেশ অন্তরঙ্গভাবে বসে আছে। ওদের তিনজনের অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দিশা যেন এখনই পড়ে যাবে। তারই এক ফাঁকে ছেলেটা নেহাকে লিপ কিস করতে লাগলো। নেহাও সায় দিল। দুজন যখন একে অপরকে কিস করায় ব্যস্ত, তখনই অথৈ ব্যাগ থেকে তার ফোনটা বের করে ঝটপট কয়েকটা পিক তুলে নিল। দিশা সেই দিকে ভ্রুক্ষেপ না করে বলে উঠল, এতটা বেইমানি, এত বড় বেইমানি যে আরিয়ান ওকে এতটা ব্রেভ করে তাকে এইভাবে ঠকাচ্ছে মেয়েটা। আমি এটা হতে দিব না। পাশ থেকে তোমা বলে উঠল, আমি এখনই আরিয়ানকে সবটা বলে দিব। কথাটা বলেই সেখান থেকে প্রায় দৌড়ে বেরিয়ে যায় দিশা। পিছন থেকে তোমা আর অথৈ ডেকে চলছে দিশাকে। সেদিকে তার খেয়াল নেই। আরিয়ানের মা সোফায় বসে টিভি দেখছে আর আরিয়ানের বাবা ওনাকে সঙ্গ দিচ্ছে। আরিয়ান নিজের রুমে বসে ফোন এহাত ওহাত করছে। চোখ মুখ তার স্পষ্ট রাগের চিহ্ন ফুটে আছে।
এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। আরিয়ানের মা গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো দিশা। আরিয়ানের মা অবাক হয়ে বলল, কি রে তুই এভাবে আসছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি বড় মা। আরিয়ান কোথায়? ও তো আর রুমে আছে। আচ্ছা। দিশা আর কোনো কথা না বলেই আরিয়ানের রুমে গেল। আরিয়ানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সে। আরিয়ান বেশ রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দিশা এতক্ষণ নিজেকে কিছুটা শান্ত করে নিয়েছে। আরিয়ানকে ও কিছু বলতে যাবে, এর মাঝেই হঠাৎ করে আরিয়ান বলে উঠল, আমাকে তো একটু শান্তি দিলি না, এখন নেয়ার কাছ থেকে সে শান্তিটা কেড়ে নিতে চাচ্ছিস তাই না? আরিয়ানের কথায় বেশ অবাক হলো দিশা। নেহার ব্যাপারে সে বলতে এসেছে, কিন্তু আরিয়ান কেন এসব বলছে? তারপরও দিশা বলতে লাগলো, ওই নেহার ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে এসেছি। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? আমাদের সম্পর্কটা ভাঙতে এত উঠে পড়ে লেগেছিস কেন তুই? একটু কি শান্তিতে থাকতে দিবি না আমাদের? কি ক্ষতি করেছি আমরা তোর? বেশ চিৎকার করে বলতে লাগলো আরিয়ান। এত হাঁক ডাক শুনে আরিয়ানের মা বাবাও রুমে চলে আসলো। ছেলেকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কি এত চেঁচামেচি করছিস কেন? তুমি জানো মা ও আজ কি করেছে? কি করেছে ও? আজকে নেহা আর ওর এক ফ্রেন্ডকে ও অপমান করেছে। আমার নামে ওদের কাছে যা ইচ্ছা তাই বলেছে। দিশা অবাক চোখে আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি বলছো এসব? আমি তো কখন ওদের অপমান করলাম? বরং ওরাই তো তখন অশ্লীল কাজে লিপ্ত ছিল। তখন এক থাপ্পড়ে সবগুলো দাঁত ভেঙে দিব বলে দিলাম। ওখানে আমার নামে কাটি করে এসেছিস আর এখানে এসেছিস ওর নামে কাটি করতে? পারিসও বটে তুই। ওই দিন নিয়ে তোর জন্ম নিয়ে কথা বলেছিল তাই না? ঠিকই বলেছিল, ওর মতো মেয়ের এটাই প্রাপ্য। আজকে আমার মনে ওই একই প্রশ্ন আসছে। বেশ রেগে কথাগুলো বলছে আরিয়ান। দিশা ছলছল চোখে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের বাবা বলে উঠল, এটা কেমন ধরনের কথা আরিয়ান? বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে তোর? কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস তুই? আমি কিছুই বলিনি বাবা, তবে ভবিষ্যতে যদি ও আবার এমন করে তাহলে আমি ও ভুলে যাব ও আমার কাজিন, কথাটা যেন মনে থাকে। রেগে হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল আরিয়ান। দিশা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। পরে বড় মা আর চাচা মিলে সফাই নিয়ে বসালো দিশাকে। ফ্ল্যাশব্যাক, নেহা আর ওই ছেলেকে একসাথে অশ্লীল অবস্থায় দেখে দিশা যখন আরিয়ানের উদ্দেশ্যে চলে আসলো, তখন তোমা আর অথই দিশাকে পিছু পিছু ডাকতে থাকে। দিশা, দিশা, আরে শুনে তো যা। এভাবে হঠাৎ কিছু করতে গেলে প্রবলেম হতে পারে। দিশা সেদিকে তোয়াক্কা না করেই চলে গেল। নেহা হঠাৎই দিশার নামটা শুনে ঘাবড়ে গেল। সাথে সাথে সাগরের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে পার্কের গেটের দিকে তাকালো সে। দেখতে পেল দিশা হন হন করে বেরিয়ে যাচ্ছে। উল্টো পাশে তাকাতেই দেখতে পেল তোমা আর অথই দাঁড়িয়ে আছে সেখানে। মুহূর্তেই ওর হাসি মুখটা মলিন হয়ে গেল। সাগর নেহার পাশে এসে জিজ্ঞাসা করলো, কি হলো? হঠাৎ ঘাবড়ে গেলে? এনিথিং রং? সর্বনাশ হয়ে গেছে সাগর। দিশা সবটা দেখে নিয়েছে। দিশাকে? ওই যে আরিয়ানের কাজিন, বলেছিলাম না? ও আইছে। এখন কি হবে সাগর? ও যদি আরিয়ানকে গিয়ে সবটা বলে দেয়? কোনো লাভ হবে না, নিজের ডালে নিজেই ফাঁসবে মেয়েটা। কিভাবে? দেখো, তুমি বলেছিলে এই মেয়েকে আরিয়ান একদমই সহ্য করতে পারে না, আর তোমাকেও নাকি অনেক বিলিভ করে আরিয়ান। এখন তুমি যদি আরিয়ানকে ও যাওয়ার আগে কিছু একটা বলে ভেঙে আনতে পারো, তাহলে সাপও মারবে আর লাঠিও ভাঙবে। ও বেবি, হোয়াট এ গুড পয়েন্ট। তাহলে তোমার কাজটা স্টার্ট করো শোনা। ইয়া। আরিয়ান রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। তখনই নেহার কল এলো। ফোন রিসিভ করতেই নেহা নেকা কান্না শুরু করে দিল। আরিয়ান ভেবাচাকা খেয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নেহা, কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? আসলে সবই আমার পোড়া কপাল। বনিতা না করে কি হয়েছে সেটা বলো। একটা দোকানে গিয়েছিলাম কিছু কিনে পাশে ফেরার সময় হঠাৎই হাই স্কুলের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় আমার। এতদিন পর দেখা, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলছিলাম দুইজনে। এর মধ্যে কোথা থেকে যেন দিশা এসে হাজির হলো। দিশা? অবাক হয়ে বলল আরিয়ান। হ্যাঁ দিশা, আমাদের দুইজনকে একসাথে দেখে যা নয় তাই বলে অপমান করলো আমাকে আর আমার ফ্রেন্ডকেও। আমাকে অপমান করলো না হয় মানলাম, কিন্তু এতদিন পর আমার বন্ধুটার সাথে দেখা, ওকেও ছাড়লো না ওই মেয়েটা। চারটা বলেছে সে, ইনফ্যাক্ট তোমাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলেছে সে, আরও আমাকে হুমকি দিয়েছে। এই সূত্র ধরে নাকি সে তোমার আর আমার সম্পর্কে ফাটল ধরাবে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না আরিয়ান। ওর কথা বিশ্বাস করে যদি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দাও
তাই কাঁদছি। বলেই আবারও কান্না শুরু করে দিল নেহা। আরিয়ানের রাগ সপ্তম আকাশে উঠে গেল। রাগে কটমট করতে করতে ফোনটা কেটে দিল সে। নেহা ওইদিকে সাগরের সাথে একটা শয়তানি হাসি দিল। আরিয়ান নিজের রুমে বসে রাগে ফোনটা এহাত ওহাত করতে লাগলো। তারপরের ঘটনা তো সবাই জানেনি। দিশা আনমনেই হেঁটে নিজের বাসার দিকে এগোচ্ছে। চোখে তার পানি, মুখে ক্লান্তির ছাপ। আরিয়ান তাকে এত অপমান করেছে যে এখন অপমানগুলো সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। সামনে এগোচ্ছে দিশা। গন্তব্য নিজের বাসায় হলেও এক মনে কোন দিকে হাঁটছে সেদিকে তার খেয়াল নেই। হাঁটছে তো হাঁটছেই। কিছু দূর যেতেই সাগর আর নেহা ওর পথ আগলে দাঁড়ালো। দিশা থমকে দাঁড়ালো। শুরু দৃষ্টিতে সে তাকিয়ে আছে তাদের দিকে। নেহা দিশার দিকে তাকিয়ে থেকেই সাগরের হাত জড়িয়ে ধরে আরো ঘনিষ্ঠ হলো। দিশা অবাক হয়ে সেগুলো দেখছে। নেহা একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি রে, আমার নামে আরিয়ানের কাছে নালিশ করতে গিয়েছিলে তাই না? তা কেমন বিচার করলো তোর আরিয়ান? তুমি ওকে এইভাবে ঠকাচ্ছ কেন নেহা? ও তো তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে তোমায়। খুব করুণ গলায় বলল দিশা। নেহা একটা অট্ট হাসি দিল, বলল, ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। কি হবে রে ভালোবাসা দিয়ে? আমিও ভালোবাসি, কিন্তু আরিয়ানকে না, টাকাকে। আমি টাকাকে ভালোবাসি। টাকাই আমার জীবন। আর ওই টাকার উৎস হচ্ছে ওই আরিয়ান, বুঝলি? এত বড় বেইমানি করে কি পাবে তুমি? কেন? টাকা পাবো। আর পাবো বলছি কেন, পাচ্ছি তো। আর টাকা ছাড়া আমি আরও একজনকে ভালোবাসি। কে হচ্ছে আমার সাগর। দেখে নে ভালো করে আমার ভালোবাসাকে। সাগর আর নেহা দুজনেই হাসছে। দিশা সাগরের দিকে কপাল কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। নেহা বলল, কি রে, এখনও আরিয়ানকে কিছু বলতে যাবি? আমার নামে নালিশ করবি? যত খুশি তত কর, কিন্তু জেনে রাখিস শাস্তিটা কিন্তু তোর কপালেই লেখা আছে। চলো সাগর। বেবি চলো। ওরা চলে গেল। দিশা আবারও নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। 2 দিন পেরিয়ে গেল। দিশা কলেজে যাচ্ছে না। আরিয়ান ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যাম্পাসে বসেছে। খুব ভাব জমিয়ে কথা বলছে তারা। আরিয়ান নেহাতে মত্ত হয়ে আছে। এমন সময় খুব জোরে হাততালির আওয়াজ পেল ওরা দুজনেই। আরিয়ান আর নেহা সামনে তাকাতেই দেখলো অথই ওদের সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আর কটু হাসি হাসছে। আরিয়ানের রাগ মাথায় উঠে গেল। রাগে গিয়ে বলল, কি সমস্যা কি তোমাদের? একবার এই জ্বালাও তো আরেকবার এ। আমাদেরকে একটুতে শান্তিতে থাকতে দিবে না? কত যে শান্তিতে আছে সেটা তো স্পষ্টই দেখতে পাচ্ছি। তাছাড়া কোনো প্রস্টিটিউটকে নিয়ে আর যাই হোক শান্তিতে থাকা যায় না। কি বলতে চাচ্ছ তুমি? সহজ কথা, এই মেয়ের কথাই তো দিশাকে আপনি অপমান করেছিলেন তাই না? কিন্তু এই মেয়ে আদেও আপনাকে ভালোবাসে তো? হোয়াট দ্য হেল! মুখ সামলে কথা বলো। তোমরা ভালো করেই জানো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা, তাহলে এই আপনার ভালোবাসার নমুনা তাই না? সেদিনের পার্কের তোলা পিকগুলো আরিয়ানের সামনে ধরে বলল অথই। আরিয়ান হাতে না নিয়েই বলল, কি এগুলো? নিজেই দেখে নিন। আরিয়ান পিকগুলো হাতে নিয়ে দেখতেই আকাশ ভেঙে পড়ল তার মাথায়। তারই নেহা ওই সাগরের সাথে লিপ কিস করা আর জড়িয়ে ধরা অবস্থায়। আরিয়ান খুব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নেহার দিকে তাকিয়ে আবারও অথৈর দিকে তাকিয়ে বলল, তুমি কোথায় পেয়েছো এগুলো? যেখানেই পেয়েছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি জাস্ট পিকগুলো দেখেন। আরিয়ান নেহার কাছে গিয়ে এক ঝটকায় বসা থেকে টেনে তুলল। নেহা বেশ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন আরিয়ান? এগুলো কি? বেশ রেগে চিৎকার করে নেহার সামনে ছবিগুলো ধরল আরিয়ান। নেহা ভয়ে ঢোক গিলেছে। কি করবে এখন সে? আর কি বা বলবে? সেদিন ওরা পিক তুলে নিবে ভাবতেও পারেনি নেহা। আরিয়ান আবারও চেঁচিয়ে উঠল, কি হয়েছে? কথা বলছো না কেন? কি এগুলো? তুমি না আমাকে ভালোবাসো? আর তুমি তো বলেছিলে ওই সাগর তোমার ফ্রেন্ড। তাহলে এগুলো? নেহা ঢোক গিলে বলল, ওরা তোমার আর আমার সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তুমি তো জানোই আরিয়ান। বিশ্বাস করো আরিয়ান, আমি এমন কিছুই করিনি। এগুলো এডিট করা পিক। বাহ নেহা, তুমি তো খুব ভালোই অভিনয় করতে পারো, তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। অথই বলে উঠল। নেহা আবারও আরিয়ানকে বলতে লাগলো, আরিয়ান, সেই প্রথম থেকে তিশা আর ওই মেয়েটা আমাদের পিছনে পড়ে আছে। বারবার আমাদের সম্পর্ক নষ্ট করতে চাইছে। তাই আজ এমন নাটক সাজিয়ে এনেছে। আজ তুমি যদি ওদের কথা বিশ্বাস করো তাহলে ওরা জিতে যাবে, তুমি হেরে যাবে আরিয়ান। তোমার আর আমার ভালোবাসা এই নাটকের ভিড়ে হেরে যাবে। নেহার বলা কথাটা আরিয়ানের মনে খুব দাগ কেটেছে।
ও তো ঠিক বলেছে, এটা তো ওদের চক্রান্ত হতে পারে। আর ওরা তো আমাদের প্রথম থেকে পিছনে পড়ে আছে, হতেও পারে ওরা ফটো এডিট করে আমাদের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে। অনেক ভেবে আরিয়ান বলল। বাহ, তুমিও দিশার সাথে থাকতে থাকতে নাটক শিখে গেছো। কিন্তু জানো কি, তোমাদের ওই চালে আমি পা দেব না। আরিয়ানকে ফাঁদে ফেলা এত সহজ না। আরিয়ানের কথা শুনে অথই যেন বোকা বনে গেল। আরিয়ান নেহার দিকে এগিয়ে গিয়ে নেহার হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও নেহা, ওই ছলনাময়ীদের কথা শুনে আমি তোমাকে বারবার ভুল বুঝছি। আমাকে মাফ করো। নেহা আরিয়ানের বুকে মাথা রেখে বলল, তোমার কোনো দোষ নেই আরিয়ান, আসলে আমাদের পবিত্র ভালোবাসাটাই ওদের সহ্য হচ্ছে না। বলেই নেহা অথয়ের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। অথই অবাক চোখে তাকিয়ে থেকে বলল, তোমাকে খুব পস্তাতে হবে আরিয়ান। তুমি এত মেধাবী একজন ছাত্র হয়েও আসল আর এডিটের মাঝে পার্থক্য বুঝতে পারছো না। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি কাজকে সোনা ভেবে আগলে রেখেছো, অথচ আসল সোনার দেখা পেয়েও তুমি হাতছাড়া করেছো। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। অথই পিঠগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। দিশা সারাদিন মন খারাপ করে নিজেকে রুমবন্দি করে রাখে। এ নিয়ে মা বাবার দুশ্চিন্তার যেন শেষ নেই। খাওয়া নাওয়া পড়াশোনা ছেড়ে মেয়েটা কেন যেন এরকম হয়ে গেল বুঝতে পারছে না তারা। মেয়েকে অনেক জিজ্ঞাসা করেও কিছুই জানতে পারছে না তারা। মেয়ের মন ভালো করতে তোমা আর অথৈকে খবর দিয়ে আনলো তারা। তোমা আর অথৈকে পেয়ে দিশার মন কিছুটা হালকা হলো, কারণ ওরাই একমাত্র ওর মনের কষ্ট বুঝে। ওরা দুজন না থাকলে কবে যে দম বন্ধ হয়ে মরে যেত দিশা। তোমা আর অথৈ অনেক বুঝালো দিশাকে, জীবনটাকে নতুন করে শুরু করতে জোর দিচ্ছে তারা। পরের দিন থেকে আবারও ভার্সিটি দেওয়া শুরু করলো দিশা। এবার আর পিছুটান নেই দিশার। নতুনভাবে পা দিয়েছে ভার্সিটিতে ঢুকতেই দিশার চোখ গেল বটগাছটার নিচে আরিয়ানের দিকে। মামুন আর পলাশকে নিয়ে বসে আছে আরিয়ান। এক ঝটকায় চোখ সরিয়ে নিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল সে। বিষয়টা আরিয়ানের চোখ থেকেও এড়ালো না। গ্রাম থেকে খবর এসেছে দিশা আর আরিয়ানের দাদি অসুস্থ। বয়স্ক মানুষ, গ্রামেই থাকে একা একা। যদিও দুই ছেলে ওনাকে শহরে নিজেদের বাসায় নিয়ে যেতে চেয়েছে বারবার, কিন্তু উনি যেতে রাজি হয়নি কখনোই। ওনার এক কথা, গ্রামের মাটি ছেড়ে স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না তিনি। তাই আর শহরে যাওয়া হয় না ওনার অসুস্থতার খবর পেয়েই দুই ফ্যামিলি গ্রামে চলে গেল। আরিয়ান আর দিশাও গিয়েছে, কিন্তু গ্রামে গিয়ে দেখলো ওনাদের দাদু একদম ঠিক আছে। মিথ্যা না বললে সবাইকে একসাথে দেখতে পেত না, তাই ওই মিথ্যা খবর দিয়ে আনিয়েছে তাদের। অবশ্য তারাও খুশি এতদিন পর নিজের গ্রামে যেতে পেরে। দিশা তো সারাদিন বাচ্চাদের নিয়ে গ্রামে ঘোরা নিয়ে ব্যস্ত। গ্রাম দেখার এই সুযোগ সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। আরিয়ান একটা পুকুর পাড়ে বসে আছে। গ্রামে এসেছে আজ 3 দিন হলো। এই 3 দিনে একটা বারের জন্য নেহার সাথে যোগাযোগ করতে পারেনি সে। গ্রামে একদমই নেট সিগন্যাল পাচ্ছে না, তাই না জানি কত চিন্তায় আছে মেয়েটা। অস্থির হয়ে উঠল আরিয়ান। ওর বাবা মা আর চাচা চাচি আরও 2 দিন পর যাবে, কিন্তু ও আর থাকতে পারবে না কোনো মতেই। আজ রাতেই চলে যাবে সে, তা না হলে যে নেহা অনেক টেনশনে থাকবে। রাতের ট্রেনে রওনা দিল আরিয়ান। নিজের বাসা পর্যন্ত যেতে যেতে রাত প্রায় 1টা বেজে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল সে। পরের দিন নেহাকে কলেজে গিয়েও পেল না আরিয়ান। বারবার ফোন অফ বলছে। ভার্সিটিতেও আসেনি নেহা। খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে। যখন গভীর চিন্তায় মগ্ন হয়, মন খারাপ করে বসে আছে, তখনই মামুন তার পাশে এসে বসলো। এখন এলি? এই তো কাল রাতে। মন খারাপ কেন? এই কদিন নিয়ার কোনো খোঁজ নিতে পারিনি রে। না জানি কত দুশ্চিন্তায় ছিল মেয়েটা। এখনও ওর ফোন অফ, মনে হচ্ছে রেগে আছে খুব। এখন যে কিভাবে ওর একটু খবর নিব বুঝতে পারছি না। ও তোকে নিয়ে টেনশনে ছিল? হাসালি তুই। যদি টেনশনে থাকতো তাহলে একদিনের জন্য হলেও ভার্সিটিতে এসে তোর কথা আমাদের কাছে জিজ্ঞাসা করতো, কিন্তু ও তো ভার্সিটিতেই আসেনি। কি বলিস কি, ও একদিনও ভার্সিটিতে আসেনি? তার মানে ও কোনো নিশ্চয় বিপদে আছে রে। তুই অন্ধ হয়ে গেছিস আরিয়ান, ঠিকটা না বুঝে উল্টো বুঝছিস। বাজে কথা রাখ, ওর সাথে কিভাবে যোগাযোগ করতে পারি সে বুদ্ধি দে। এতই যখন ওকে দেখার ইচ্ছা তাহলে ওর বাসায় যা, আমাকে বলছিস কেন? কিন্তু ওর বাসার ঠিকানাই তো আমি জানি না। মন খারাপ করে বলল আরিয়ান। আবারও হাসালি আমাকে তুই আরিয়ান।
তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আবার বলছিস বাসার ঠিকানা জানিস না? সত্যি জানি না। ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি। মামুনের কথায় চোখ মুখে খুশির ঝলকানি ফুটে উঠল আরিয়ানের। বলল, সত্যি তুই জানিস ওর ঠিকানা? হ্যাঁ জানি। তাহলে বল তাড়াতাড়ি। হুম। আরিয়ান মামুনের দেওয়া ঠিকানা মতো গেল। বাসার নাম্বার মিলিয়ে কনফার্ম হয়ে একটা বাসায় ঢুকে পড়ল সে। ছোট্ট একটা দোতলা বাসা। আরিয়ান নির্দ্বিধায় ঢুকে পড়ল বাসায়। যদিও বাসায় দারোয়ান বাধা দিয়েছিল, কিন্তু নেহার ফ্রেন্ড বলার আর আটকালো না তাকে। আস্তে আস্তে ভেতরে ঢুকলো আরিয়ান। বাসায় কারো কোনো সারা শব্দ পেল না সে। কয়েকটা রুম খুঁজেও কাউকে পেল না আরিয়ান। হয়তো কেউ নেই বাসায়। ফিরে আসছিল সে। তখনই ভিতরের একটা রুম থেকে হালকা হাসির শব্দ পেল আরিয়ান। কিছুটা খটকা লাগলো তার মনে। ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। রুমের দরজাটা হালকা চাপানো। আরিয়ানের জানালার পর্দা ফাঁক করে ভেতরে তাকালো। মুহূর্তেই আরিয়ান শকড হয়ে গেল। আরিয়ানের চোখ মুখ পাথরের ন্যায় শক্ত হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে আরিয়ান। নেহাকে খুঁজতে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবে ভাবতেও পারেনি সে। নেহা অপরাধীর মতো আরিয়ানের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে নেহা আর সাগরকে খুবই অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে আরিয়ান। সেটা সহ্য করতে না পেরে আরিয়ান রেগে গিয়ে প্রচণ্ড জোরে নেহা বলে চিৎকার দিয়ে ওঠে। ঘটনার আকস্মিকতায় নেহা আর সাগর ওরা দুজনই ঘাবড়ে যায়। সাগর তড়িঘড়ি করে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু নেহা যেতে পারেনি। আরিয়ান প্রচণ্ড রেগে আছে। রাগ সামলাতে না পেরে নেহার কাছে গিয়ে ওর গালে ঠাস ঠাস করে দুটা চড় মারল আরিয়ান। প্রচণ্ড জোরে চিল্লাতে লাগলো সে। কি কি করেছিস তুই? তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রেখেছি বলতে পারিস? কেন এমন করলি আমার সাথে? তোকে তো খুব বিশ্বাস করতাম, তাই না? আর ওই সাগর, ও তো তোর জাস্ট ফ্রেন্ড বলেছিলি। জাস্ট ফ্রেন্ডের সাথে তোর এই অবস্থা? ও আমার জাস্ট ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড। খুব দৃঢ় কণ্ঠে উত্তর দিল নেহা। নেহার এই কথা শুনে আরিয়ানের রাগ আরও বেড়ে গেল। রেগে গিয়ে বলল, ও তোর বয়ফ্রেন্ড? তাহলে আমি কি? কিছুই না। আমি কিছুই না? তাহলে এতদিন আমাদের মাঝে কি ছিল? তোমার সাথে আমার কিছুই ছিল না, তুমি তো আমার জাস্ট মানি ফ্রেন্ড ছিলা। আরিয়ান নেহার চোখের দিকে তাকিয়ে কথা শুনছে। কি বলছে এই মেয়েটা? শুনো আরিয়ান, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি, আর বাসবও না। তোমাকে জাস্ট ইউজ করেছি আমি, বুঝেছ? আর তোমার মতো একটা ছেলে যে কিনা কখনোই কারোর কথা কানে নেয় না, সে তোমাকেই অন্ধের মতো ব্যবহার করতে পেরে না আমার খুব শান্তি পেয়েছি আমি। তুমি তো বলো তোমাকে বোকা বানানো নাকি কারোর সাধ্য নেই। সেই তোমাকে আমি কতবার বোকা বানিয়েছি ভাবতেই আনন্দ লাগে আমার। বলেই একটা পৈশাসিক হাসি দিল নেহা। আরিয়ানের চোখের কোণায় পানি জমে গেল। গলা দিয়ে কথা বের হচ্ছে না তার। তাও অনেক কষ্টে বলল, তার মানে এতদিন দিশার সম্পর্কে যা বলেছ সব মিথ্যা? ওই দিশাই সত্যি বলতো? হ্যাঁ, তো ওই দিশা তো সত্যবাদী, তাই সবসময় সত্য কথাই বলতো। কিন্তু মিথ্যা? আমি তো ওর মতো বোকা না। মিথ্যা বললে মানুষকে বোকা বানানোটাই টেকনিক, আমি খুব ভালো করেই জানি। তাই তো প্রতিবার অন্যায় করেছি আমি, আর শাস্তি পেয়েছে ওই দিশা বেচারি। বলেই আবারও হাসলো নেহা। আরিয়ান ছলছল চোখে আবারও বলল, আর ও দিনতে বলেছিলা তোমার ফ্রেন্ডকে আর তোমাকে অপমান করেছিল, আর ওই ছবিই বা? এত উতলা হচ্ছ কেন বাবু? সবই বলবো। আসলে ওই দিন আমাকে আর সাগরকে একসাথে দেখে ফেলেছিল দিশা, তাই তো তোমাকে সবটা জানাতে এসেছিল। তোমার ভালো চাইতো মেয়েটা। কটূক্তি করে বলল কথাটা। তারপর আবারও বলল, কিন্তু তুমি তো সত্য মিথ্যা যাচাই না করেই শুধুমাত্র আমার কথা শুনেই ওকে শাস্তি দিয়েছ। আহ, কি শান্তি যে পেয়েছি। আর এই ছবিগুলো সব সত্যি ছিল। তুমি তো আমার প্রেমে এতটাই অন্ধ ছিলে যে আসল আর নকলের পার্থক্যও বুঝতে পারলে না। একটা শয়তানি হাসি দিল নেহা। আরিয়ান আর নিজেকে ঠিক রাখতে পারল না। গিয়ে আবার ঠাস ঠাস করে কয়েকটা চোখে মুখে বসিয়ে দিল। চিৎকার করে বলতে লাগলো, কেন করেছিস এমন? ও তোর কি ক্ষতি করেছিল? ও আমার কোনো ক্ষতিই করেনি। তারপরও ও তোমাকে ভালোবাসতো, আর তুমিও মোটামুটি ওর প্রতি দুর্বল ছিলে। ভয় ছিল তোমরা আমি দুধে এক হয়ে যাবে আর আমাকে আঁটির মতো দূরে ফেলে দিতে। তাই তো এত প্ল্যান করলাম, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কথাটা বলে আবারও পৈশাসিক হাসি দিল নেহা। আরিয়ান এবার শান্ত হয়ে বলল,
আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি আমার পোষা কালসাপ আমাকে একটু একটু করে বিষ দিচ্ছিল। এই তোর কথা শুনে দিশার মতো একটা সরল সোজা মেয়েকে কতই না অপমান করেছি, কষ্ট দিয়েছি। সেদিন অর্থই বলেছিল আমি কাজকে শোনা ভেবে কাছে রাখছি। আজ কথাটা সত্যি প্রমাণিত হলো। তবে শুনে রাখ, আমাকে কষ্ট দিয়ে ওই দিশাকে অপমান করে তুই কোনো দিন শান্তি পাবি না। যে ছেলেকে তুই নিজের বয়ফ্রেন্ড দাবি করছিস সে ছেলে তোকে সেভাবেই ব্যবহার করছে, যেভাবে তুই আমাকে ব্যবহার করেছিস। ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে তোকে এই অবস্থায় একা রেখে এখান থেকে চলে যেত না। নেহা আরিয়ানের কথাকে কোনো গুরুত্ব দিল না, উল্টো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আরিয়ান চলে এলো সেখান থেকে। আরিয়ান নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসলো। চোখ মুখ উপচে পানি পড়ছে তার, বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। যাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতো সে কিনা ওর বিশ্বাস নিয়ে খেলা করেছে। ভাবতে পারছে না আরিয়ান। দিশার কথা আজ বড্ড মনে পড়ছে তার। কোনো দোষ না করেও মেয়েটা বারবার সব অপমান মুখ বুজে সহ্য করেছে, কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি সে। ও তো কোনো অন্যায় করেনি, শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। শুধু এই কারণেই মেয়েটাকে কতটা না কষ্ট দিয়েছে ও। আজ আকাশের কথাগুলোও মনে পড়ছে তার। সে তো আমার ভালোর জন্য কথাগুলো বলেছিল, কিন্তু আমি তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছি। নানান ধরনের কথা ভাবতে ভাবতে চোখে পানি জমা হয়েছে আরিয়ান। কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বাবার নাম্বারে কল দিল আরিয়ান, কিন্তু ফোন অফ। হয়তো নেটের জন্য এরকম বলছে। আর কিছু না ভেবেই তখনই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল আরিয়ান। বিকেলে বাসে উঠল সে। সে কখন থেকে বাসে বসে আছে আরিয়ান। সেদিন সময়টা কত ছোট ছিল, মুহূর্তেই গ্রামে চলে গিয়েছিল তারা। কিন্তু আজ যেন রাস্তাটা বেড়ে গিয়েছে, সময়ও সামনে এগোচ্ছে না, পথ যেন আজ শেষই হচ্ছে না। সন্ধ্যা 7:30 আরিয়ান নিজের গন্তব্যে গিয়ে পৌঁছিয়েছে মাত্র। উঠানে চাঁদের আলোতে মাদুর পেতে বসে আছে ছোট বড় সবাই মিলে, বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় দেউড়ি দিয়ে ঢুকলো আরিয়ান। সবাই আরিয়ানকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গেল। মা বলল, কিরে, তুই তো কাল চলে গেলি, তাহলে আজ আবার চলে আসলি কেন? সেদিন তো জোর করেও তোমাকে ধরে রাখতে পারলাম না দাদু ভাই। আজ কি মনে? দাদি, তোমার জন্য মনটা আনচান আনচান করছিল, তাই চলে আসলাম। পার্টিতে বসতে বসতে বলল আরিয়ান। ওরা দাদি নাতনির কথা শুনে সবাই হাসতে লাগলো। আরিয়ান এক নজরে সবাইকে একবার করে দেখে নিল। বাড়ির ছোট বড় সবাই উপস্থিত এখানে, শুধু আরিয়ানের চোখ যাকে খুঁজছে সে এই আড্ডায় নেই। দাদি ব্যাপারটা কিছুটা আঁচ করতে পেরে জিজ্ঞাসা করলো, দাদু ভাই, তুই কি কাউকে খুঁজছিস? কই, কাউকে খুঁজছি না তো। তাহলে এইরকম করছিস কেন? মানে কিরকম করছি? ভ্যাবাচাকা খেয়ে বলল আরিয়ান। হয়েছে, বাদ দে। কিছুক্ষণ পর আরিয়ান ভেতরে চলে গেল। বাড়ির সবাই এখনো আড্ডাতেই ব্যস্ত। আরিয়ান ভেতরে এসে বাড়ির সবগুলো ঘর পর্যবেক্ষণ করতে লাগলো। দিশাকে পেল না কোথাও। এখন শুধু দাদির ঘরটা খোঁজা বাকি। আরিয়ান ধীর পায়ে দাদির ঘরের দিকে এগোতে লাগলো। তার পূর্ণ বিশ্বাস ওই ঘরেই আছে দিশা। আরিয়ান এক পা করে এগোচ্ছে আর তার বুকের ভেতরে ধুকভুকানি বাড়তে লাগলো। এক পা দুই পা করে দাদির ঘরে ঢুকে থমকে দাঁড়ালো আরিয়ান। এত আশা নিয়ে এই ঘরে এলো সে, এখানেও দিশা নেই। মনটা খারাপ হয়ে গেল তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও বাইরে চলে গেল আরিয়ান। উঠানের মজলিসে গিয়ে সঙ্গ দিল সে। সবাই অনেক কথা বলছে, হাসাহাসি করছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আরিয়ানের। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সবাই যদি এখানে থাকে তাহলে দিশা কোথায়? আবার ঘরেও নেই সে, তাহলে কোথায় গেল ও? কারো কাছে জিজ্ঞাসা করতেও সংকোচ করছে সে। কি না কি ভাবে ওরা। অনেক কথা বসে বসে ভাবতে লাগলো আরিয়ান। হঠাৎই দেউরির বাইরে থেকে কয়েকটা মেয়ের হাসাহাসির আওয়াজ পেল আরিয়ান। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। ওর দৃষ্টি ভেদ করে কয়েকটা মেয়ে ঢুকলো বাড়ির উঠানে। এক এক করে 5টা মেয়ে এসে ভেতরে ঢুকলো। আরিয়ান এতক্ষণ অধীর আগ্রহে তাকিয়েছিল যদি তাদের মাঝে দিশা থাকে, কিন্তু না, 5টা মেয়ে ঢোকার পর আর কেউই ঢুকছে না বাড়িতে। আরিয়ান মন খারাপ করে নিচের দিকে তাকালো। হঠাৎই ওর কানে দিশার একটা কথা এসে পৌঁছালো। আরিয়ান তাড়াতাড়ি করে মাথা তুলে সেদিকে তাকালো।
একটা ছেলের সাথে খুব হাসাহাসি করে ভেতরে ঢুকছে দিশা। মনে হচ্ছে ওদের মধ্যে খুব ভাব। রাগে গিজ গিজ করতে থাকলো আরিয়ান। দিশার নজর গেল আরিয়ানের দিকে। আরিয়ান ওর দিকে অবাক চাহনিতে তাকিয়ে আছে। দিশা ওকে ইগনোর করে পাশের ছেলেটাকে বলল। ভেতরে হৃদয়, এখানে আমাদের কোনো কাজ নেই। পাশ কাটিয়ে ভিতরে চলে গেল ওরা। মেয়েগুলো ওদের পিছনে পিছনে গেল। আরিয়ান এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকলো। বাড়ির সবাই একসাথে রাতের খাবার খেতে বসলো। গ্রাম তো, তাই বড় ডাইনিং টেবিল নেই। ঘরের মেঝেতেই সবাই গোল করে বসে খেতে বসলো। ব্যাপারটা খুব এনজয় করছে সবাই, বিশেষ করে দিশা। গ্রাম খুব ভালো লাগছে তার। গ্রাম ছেড়ে শহর যেতে ইচ্ছা করছে না তার। শহরের ইট পাথরের মাঝে থাকতে থাকতে গ্রামে এসে সে যেন মুক্ত পাখির মতো হয়ে গেছে। শুধু ডানাটাই নেই তার। আরিয়ান নীরবে খাচ্ছে আর চোখে দিশাকে দেখছে। দিশাকে দেখতে ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। নিজের মনেই হালকা হাসলো আরিয়ান। ব্যাপারটা দিশা খেয়াল করলো, তাও কিছু বলল না। কিছুক্ষণ পর দিশার বাবা দিশাকে জিজ্ঞাসা করলো। আব্বু, এখান থেকে কিছুটা দূরে নাকি একটা বিল আছে, সেখানে যাব কাল। কার সাথে যাবি? কেন, হৃদয়ের সাথে যাব। ও তো আমাকে নিয়ে বের হতে এক পায়ের আছে। কথাটা বলে আরিয়ানের দিকে এক নজর তাকালো দিশা। আরিয়ান প্লেটের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু রেগে ফেটে যাচ্ছে সে। দিশার মা বলে উঠল। তুই কি একাই যাবি নাকি ওই ছেলের সাথে? হ্যাঁ, কোনো প্রবলেম? ওর একা যাওয়ার দরকার নেই, তুই বরং আরিয়ানকে নিয়ে যাস। দিশা আরিয়ানের দিকে তাকিয়ে বলল। আমাকে নিয়ে বের হবার মতো সময় আরিয়ান ভাইয়ার নেই। তাছাড়া আরিয়ান ভাইয়ের সাথে আমায় বনবে না। হৃদয়ের সাথেই আমার খুব জমে, ওর সাথেই যাব আমি। দিশার বলা কথাগুলো যেন আরিয়ানের বুকে আঘাত করলো। দিশার মুখে আরিয়ান ভাইয়া ডাকটা মোটেও আশা করেনি আরিয়ান। মনে মনে যতটা খারাপ লাগছে ততটাই রাগ হচ্ছে আরিয়ানের, কিন্তু সব নীরবে সহ্য করে যাচ্ছে। দিশার মা বলে উঠল। তো যা খুশি তা কর, আমি বললেই কি আর না বললেই কি? আমার কথা কোনো দিন শুনেছিস নাকি তুই যে আজ শুনবি? বেশ রেগে বলল দিশার মা। ও মা, এখানে এসেছি কিছুদিনের জন্য, এখানে অন্তত কিছুদিন আমার মতো আমাকে থাকতে দাও। দিশা উঠে চলে গেল। আকাশের চাঁদের আলোয় উঠানে চেয়ারে বসে আছে একা। সবাই যার যার রুমে বসে থেকে কিছু ভাবছে দিশা। এমন সময় কারো উপস্থিত টের পেল সে। আরিয়ান দিশার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দিশার দিকে, কিন্তু দিশা এমন এক ভাব নিয়েছে যেন ও কাউকে দেখেইনি, নিজের মতো বসে আছে। আরিয়ান বেশ রেগে গেল, বলল। সমস্যা কি তোর? আমি এসেছি দেখতে পাসনি? তো? মানে আগে আমাকে দেখলে কত কি করতি, এখন এরকম করছিস কেন? জানো না এমন কেন করছি? না, জানি না। সেটা তোমার ব্যাপার। তখন আমাকে ভাই বলে ডেকেছিলি কেন? সিনিয়রদের ভাই রাখতে হয়, সেটা একদিন তুমিই আমাকে বলেছিলে। সেদিন তো এত কিছু বুঝতাম না, তাই তোমার কথা আমরে নিইনি। এখন বয়স বেড়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছি। তুই অনেক পাল্টে গেছিস দিশা। পরিস্থিতি বাধ্য করেছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল দিশা। আরিয়ান কিছুটা হতাশ হয়ে বলল। আমাকে আর ভাই বলে ডাকবি না, বলে দিলাম। ওকে। কি ডাকবি? আরিয়ান ডাকবো। আর কি? না। তাহলে আর কি ডাকবো? আগে যা রাখতি এখনো। দিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরিয়ানের দিকে তাকালো, বলল। তখন তুমি আমার ভালোবাসা ছিলে, তাই ভালোবেসে ওই নামে ডাকতাম। এখন? এতটুকু বলে থামলো দিশা, তারপর আবারও বলল। এখন তুমি অন্য কারোর ভালোবাসা, তাই ওই নামে ডাকার আমার কোনো অধিকার নেই। আরিয়ান অসহায়ভাবে দিশার দিকে তাকালো। দু চোখ তার বিষণ্ণতার স্পষ্ট। দিশা আর কিছু না বলে তখনই উঠে চলে গেল। আরিয়ান কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে, বড্ড একা লাগছে নিজেকে। পরের দিন দিশা তৈরি হলো হৃদয়ের সাথে বের হবে বলে। বাইরে হৃদয় বাইক নিয়ে বসে আছে। তাড়াহুড়া করে তৈরি হয়ে সবাইকে বলে তাড়াতাড়ি গিয়ে বাইকে উঠে বসলো দিশা। দিশা বসা মাত্রই বাইক স্টার্ট দিল সে। দিশা কি যেন ভেবে বলল। হৃদয়, তোমাকে তো কিছুক্ষণ আগেই শার্ট পরা দেখলাম, চেঞ্জ করে টি শার্ট পরেছো কখন? আর তোমার মাথায় তো হেলমেট ছিল না, এখন এলে কোত্থেকে? দিশা এতগুলো প্রশ্ন করছে, তাও কোনো উত্তর দিচ্ছে না সে। এক মনে বাইক চালিয়েই যাচ্ছে। দিশা আবারও বলল। কি ব্যাপার, কথা বলছো না কেন? আর তোমাকে হৃদয় হৃদয় লাগছে না কেন? ওই, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এত কথা বললে তো অ্যাক্সিডেন্ট করব। সামনের জন বলে উঠল। ওই, তোমার কণ্ঠ হঠাৎ ওই আরিয়ানের মতো হয়ে গেল কেন? আরিয়ানের কণ্ঠ আরিয়ানের মতো হবে না তো অন্য কারোর মতো হবে? মুস্কি হেসে বলল আরিয়ান। মানে? তার মানে তুমি হৃদয় না? রেগে গিয়ে বলল দিশা। তুই কি কানে কম শুনিস? থামো, আমি বাড়ি যাব।
আরিয়ান থামালো না, এক গতিতে সেই বিলের পাড়ে চলে গেল ওরা। দিশা বিলের এক পাশে মুখ গোমড়া করে বসে আছে। এত বড় চিটিং সে মানতে পারছে না। আরিয়ান মুচকি হাসে দিশার রাগ দেখে। আরিয়ান গিয়ে দিশার পাশে বসলো, আলতো করে দিশার হাত ধরছে তো সাথে সাথেই এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিল দিশা। এবার বেশ রেগে গেছে সে। আরিয়ান তাকিয়ে আছে দিশার দিকে। দিশা চেঁচিয়ে বলতে লাগলো, কি চেয়েছেন কি আপনি? যখন যা ইচ্ছা হয় তখন তাই করবেন? আমার পেছনে কেন পড়ে আছেন এখন? আপনার ভালোবাসা নেহা কোথায়? ও কি জানে আপনি এখানে আমার সাথে এমন করেছেন? ও আমার সাথে চলনা করেছে দিশা। ও আমাকে নয়, আমার টাকাকে ভালোবাসতো। ইনপাট ওর আরেকটা বয়ফ্রেন্ড আছে। নরম সুরে বলল আরিয়ান। দিশা হাসলো, বলল, তাই তাই এখন ওর জায়গাটা পূরণ করতে আমার কাছে এসেছেন? এসব কি বলছো দিশা? আপনি কেন এমন করছেন এখন? জানি না বিশ্বাস করবে কি না, কিন্তু তোমাকে ইদানিং খুব মিস করছি দিশা। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। আর জানি না কেন তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোমাকে ভালোবেসে ফেলেছি দিশা। জানি তোমাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেগুলো সারা জীবন মনে রেখে তো কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। চলো নতুন করে আবার জীবনটাকে শুরু করি। বাহ আরিয়ান, না এসে পারলাম না। নেহা আপনাকে ছেড়ে দিয়েছে 2 দিন হলো, এর মধ্যে আমার প্রতি আপনার ভালোবাসা জন্মে গেল? ভালোবাসাটা কি এতটাই সস্তা? 2 দিনে হয়নি। নেহা যখন আমার প্রেমিকা ছিল সে সময় তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার খুব রাগ হতো। তখন ভেবে পেতাম না এর আগের কারণ কি, কিন্তু আজ সবই বুঝতে পারছি। কিন্তু দিশা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আজ এমন করছে কেন? আমাকে কি মাপ করা যায় না? ভুল বললেন মিস্টার আরিয়ান। এই দিশা আপনাকে একসময় ভালোবাসতো ঠিকই, আজ আজ আর আপনাকে ভালোবাসি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আপনাকে ভালোবাসা। আসলে আমার মনটা বড়ই বোকা, না চাইতেও আপনাকে ভালোবেসেছিল। কিন্তু বারবার আপনি আমাকে অপমান করেছেন, ইভেন আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন বহুবার। কিচ্ছু বলিনি আমি, সব সহ্য করেছি। আর তাই বলে এখনও আপনার সব আবদার মেনে নিব যদি ভেবে থাকেন, তাহলে আপনি ভুল করছেন। তখনই হন হন করে একাই বাড়ি চলে এসেছে দিশা। বাড়ি এসেই ব্যাগ গোছানো শুরু করলো সে। মা এসে বলতে লাগলো, কিরে, এই অসময়ে ব্যাগ গুছেছিস কেন? ঢাকা ব্যাক করবো তাই। আজ তো আমরা যাব না। তোর বাবা তো বলেছে আরও 2 দিন থাকতে, আবার কবে আসে ঠিক নেই তো। তো তোমরা থাকো না, মানে করলো কে? আমি চলে যাবো, ব্যাস আমার কাজ আছে। তুই কি এমন রাজকার্য ফেলে এসেছিস শুনি? মা, আমার ভার্সিটি মিস হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। ভার্সিটিতে তো আরিয়ানরও আছে, তাহলে তোর এত তাড়া কেন? কার কি আছে না আছে সেসব নিয়ে পড়েছো কেন তুমি? আমার কি আছে সেটা একবার ভাবো না মা। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল দিশা। তোর কি কিছু হয়েছে দিশা? কেউ কিছু বলেছে? আমার কিছুই হয়নি, আর আমাকে কেউ কিছু বলেওনি। আমি চলে যাব, আর এক্ষুনি, এটাই ফাইনাল। বুঝি না তোদের এই জেনারেশনের কী দোষ, যখন যা বলিস তাই করতে হয়। রেগে চলে গেল দিশার মা। দিশা গোছগাছ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে গেল। বাড়ির সবাই হাজার মানা করেও আটকাতে পারেনি তাকে। পরে দিশার বাবা মা চলে আসতে চেয়েছিল দিশার সাথে, কিন্তু দিশা জোর করে ওদের রেখে এসেছে। সে চায় না ওর কারণে তার মা বাবা গ্রামের হাসি আনন্দ থেকে বঞ্চিত হোক। আরিয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে। এসেই শুনে দিশা একা একা চলে গেছে। হুট করেই মাথাটা গরম হয়ে গেল তার। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর দিশার এভাবে চলে যাওয়া, রেগে মাথা ফাটিয়ে দেওয়ার মতো এখন অবস্থা ওর। স্টেশনের একটা চেয়ারে বসে আছে দিশা। স্টেশনের মাস্টারের কাছ থেকে জানতে পেরেছে কিছুক্ষণ পর ট্রেন আসবে, তাই টিকিট করে বসে আছে এক মনে। আশেপাশে তার অনেক মানুষ, সেদিকে কোনো খেয়াল নেই তার। মনের ভেতরে যতটা কষ্ট তার চেয়ে বেশি রাগ কাজ করছে এখন। কি পেয়েছে কি আরিয়ান তাকে? যখন যা খুশি তখন তাই করবে। মেয়ে বলে কি আমার কোনো মতামতের মূল্য নেই কারো কাছে? এক মনে বসে এইসব হাবিজাবি ভাবছিল দিশা। হঠাৎই কেউ এক ঝটকায় তার হাত টান মারে। টান সামলাতে না পেরে কিছুটা ঝুঁকে পড়ে সে। পরক্ষণেই আবার নিজেকে সামনে নিয়ে অবাক চোখে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকায়। দুইটার রাগী চোখ তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এখনই তাকে গিলে খাবে। দিশা অস্পষ্ট সুরে বলে উঠল, আরিয়ান। হ্যাঁ আমি। এখানে এসেছিস কেন তুই? এটা জিজ্ঞাসা করতে এসেছো? বাড়িতে শোনোনি? না শুনিনি। চল আমার সাথে। কোথায়? বাড়িতে চল। যাবো না। ভালোই ভালো বলছি, চল এক্ষুনি। যাবো না বললাম না? কার করে বলল দিশা। যাবি না?
ঠিক আছে, কিভাবে নিতে হবে সেটা আমার জানা আছে, কি করবে তুমি? দেখেই নে। আরিয়ান হ্যাঁচকা টানে দিশাকে পাজা কোলে তুলে নিল। দিশার চোখ বেরিয়ে যাবার মতো অবস্থা। আরিয়ান এরকম করবে সেটা ভাবতেও পারেনি দিশা। কোলের মধ্য থেকেই দিশা হাত পা নাড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছে এসব? নামাও বলছি। নামাবো না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এরকম করবে। এটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি তাই ভাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এসব করতে। ভালোই ভালো যদি যেতে চাইতি তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তায় এভাবেই নিয়ে যাব তোকে। মাথা খারাপ? প্লিজ নামিয়ে দাও। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে, নামাও। আরিয়ান দিশাকে নামিয়ে দিল। দিশাও বাধ্য মেয়ের মতো আরিয়ানের সাথে বাড়িতে গেল। বিকেলবেলা উঠানের এক কোণে বসে আছে দিশা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজার পরিমাণ জমে আছে তার। প্রকাশ করতে পারছে না কারো কাছেই। মনের মধ্যে চাপা কষ্টটা কারো কাছে প্রকাশ করতে না পারলেও সেটা দ্বিগুণ হয়ে যায়। দিশার অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো চিকচিক করছে, বুকের মধ্যে হাহাকার করছে। না পারছে কারো কাছে বলতে, আর না পারছে সইতে। আরিয়ান বিকেলে একটু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া লাগাতে লাগলো নিজের শরীরে। আরিয়ান উঠানে পায়চারি করার সময় দেখতে পেল দিশা চেয়ারে বসে আছে, গভীর মগ্নে সে। বাতাসে চুলগুলো উঠছে তার, বেশ লাগছে তাকে দেখতে। মুচকি হাসলো আরিয়ান, গিয়ে দিশার সামনে দাঁড়ালো। দিশার ভ্রুক্ষেপ নেই সেদিকে। আরিয়ান হালকা হেসে বলল, কি বাবা হচ্ছে ম্যাডাম? কি হলো, মুড অফ কেন? দিশা কথা বলছে না, চুপ করে বসে আছে। আরিয়ান দিশার হাত আলতো করে ধরলো, বলল, কি কথা বলবি না? দিশা ছলছল চোখে তাকালো আরিয়ানের দিকে, করুণ কণ্ঠে বলল, আমাকে একটু বিষ এনে দিতে পারবে আরিয়ান? দিশার কথাটা যেন আরিয়ানের বুকে আঘাত করলো। কিছু বলতে যাবে তার আগেই দিশা বলল, ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো নামই মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া কোনো ইচ্ছে নেই। থাকলে সেগুলো পূরণ করতে পারি না। আমি যা করি সব ভুল, সবটাই অন্যায়। তোমাকে ভালোবেসেছিলাম, সেটা ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চোর থাপ্পড় খেতে হয়েছে। বাবা মা চোখের মনি আমি। থাপ্পড় দেওয়া দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম, যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়েকে সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। ছড়তে তো হতোই। আমি যে অন্যায় করেছি, আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে চাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু এখন তুমি আমাকে কাছে টানছো। এখন এটাও আমার অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়, দূরে সরতে চাইলেও অন্যায়। আমি এখন কি করব একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হয়ে গেল ফেলে দিল? আমারও তো আবার ইচ্ছে হলো কুড়িয়ে নিল। কথাগুলো বলে অঝরে কাঁদতে লাগলো দিশা। আরিয়ান মাথা নিচু করে বসে আছে দিশার সামনে। তার চোখেও পানিগুলো ছলছল করছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না ওর। দিশা উঠে চলে গেল আরিয়ানের উত্তরের অপেক্ষায় না করেই। 2 দিন কেটে গেল। দিশা আর আরিয়ানের ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগে। নিজের বাসায় চলে গেল সবাই। দিশা মন খারাপ করে বসে আছে রুমে। আসার সময় খায়নি পর্যন্ত। দাদিকে কত জোর করেছে ওদের সাথে আসতে, কিন্তু আসেনি। গ্রামের মাটির ঘ্রাণ না পেলে নাকি উনি মরেও যাবে। পরের দিন ভার্সিটি চলে যায় দিশা। গিয়েই আগে অথই আর তোমার সাথে দেখা হয়। কতদিন পর দেখা। নেটওয়ার্ক সিঙ্গালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে ওরা 3 জন। এক সময় অথইয়ের ফোনে কল আসে। অথই কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু দিশার চোখ ফাঁকি দিতে পারেনি ও। কথা বলা শেষ করে ওদের সাথে আবার যোগ দেয় অথই। কাছে এসে বসেই হাত থেকে ছো মেরে ফোনটা নেয় দিশা। হতবাক হয়ে তাকিয়ে থাকে অথই। দিশা ডায়াল কলে দেখলো কিছুক্ষণ আগে যে কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা। দিশা কপালটা কুঁচকে অথয়ের দিকে তাকায়, বলে, কি ব্যাপার? তলে তলে এত কিছু আর আমরা জানি না, এটা কিন্তু খুব খারাপ। পাশ থেকে তোমা বলে উঠল, তুই নিজেই দেখে নে কি হয়েছে। এই বলে দিশা তোমাকে সেভ করার নাম্বারটা দেখায়।
ওরা দুজন মিলে অথয়কে এমনভাবে ধরে যেন ও অনেক বড় কিছু চুরি করেছে। দিশা আর তোমার জড়াজড়িতে সবটা খুলে বলল অথই। কিছুদিন হলো আরিয়ান নিজেদের বিজনেসের কাজে জয়েন দিয়েছে। বাবা এখন অনেক খুশি দেখে আরিয়ানও অনেক খুশি। পড়ালেখা করছে, পাশাপাশি বিজনেস সামলাচ্ছে। যদিও বেশ ধকল যাচ্ছে তার, রেগুলার ভার্সিটি যেতে পারে না এখন সে। তারপরও মাঝে মাঝে যায়, কিন্তু দিশাকে পায় না। দিশার কোনো সমস্যা হলো না তো? চিন্তায় পড়ল আরিয়ান। দিশা ছাদে বসে ফোনে গান শুনছিল। দিশার মা এসে বলল, এই অসময়ে ছাদে বসে আছিস কেন? ভালো লাগছে তাই বসে আছি। কেন? আরিয়ান এসেছে? তোকে ডাকছে? কেন? সেটা আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ কেন ডাকছে। আচ্ছা যাও, আমি আসছি। মা চলে গেল। দিশা মনে মনে ভাবছে। এই আরিয়ান আবার কেন আসলো? মনের মধ্যে অনেক দ্বিধা নিয়ে নিচে নেমে এলো দিশা। আরিয়ানকে কোথাও দেখতে পেল না সে। মাকে জিজ্ঞাসা করলো, আরিয়ান কোথায় মা? তোর রুমে আছে হয়তো। দিশা নিজের রুমে গেল। খাটের উপর বসে আছে আরিয়ান। দিশার উপস্থিতি পেয়ে দিশার দিকে তাকালো আরিয়ান। দিশা বিনা সংকোচে জিজ্ঞাসা করলো, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আমাকে ডেকেছো কেন? কেন ডাকতে পারি না? কোনো প্রয়োজন তো দেখি না। কোথায় ছিলি এতক্ষণ? তোমার না জানলেও চলবে। কেন এসেছো সেটা বলো। তুই কি কখনো আমাকে ক্ষমা করতে পারবি না? ক্ষমা করার মতো কিছু করেছো নাকি? বাস্তিটি যাস না কেন? ইচ্ছে করে না তাই। আমাকে মাফ করা যায় না দিশা? আমি যে তোকে খুব ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্য এসেছো? প্লিজ দিশা, সিনক্লিট করিস না। একবার ভেবে দেখ। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তোমাকে ভালোবেসেছিলাম, সেটা এখন ছাই হয়ে গেছে। আর ভেবে দেখার কথা বলছো? ভেবে চিন্তে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ভালোবাসা হঠাৎ করে হয়ে যায় ঠিকই, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে যায় না। তুই তো আমাকে ভালোবেসেছিলি, তাহলে হঠাৎ করে এমন পাল্টে গেলি কেন তুই? দিশা জানালা দিয়ে বাইরে তাকালো। আনমনে বলতে লাগলো, কখনো যদি মনে হয় আমি বদলে গেছি, তাহলে বুঝে নিও তোমার করা সেই একটু একটু অবহেলাগুলো না আমাকে কঠিন করতে বাধ্য করেছে। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো দিশা। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজ গন্তব্যে। নীরবে চোখের পানি ফেলতে লাগলো দিশা। যতই বলুক ভুলে গেছে, কিন্তু ভালোবাসা ভুলা কি এতই সহজ? তোমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে সামনের মাসের 10 তারিখ। আরও 15 দিন পর বিয়ে, কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে এখনই। মেয়েদের শপিং বলে কথা। বিকেলে দিশা আর অথৈকে নিয়ে শপিংয়ে যাবে তোমা। দুপুরের ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছে দিশা। ফোন করে সবাই এক জায়গায় হবে। শপিং মলে ওরা 3 জনে খুব ঘুরে ফিরে দেখছে। এ একটা পছন্দ করছে তো ও একটা পছন্দ করছে। তোমার জন্য শাড়ি কিনলো 3টা, সাথে কয়েকটা 3 পিস আর প্লাজো কিনেছে। দিশা অনেকক্ষণ ধরে একটা ব্ল্যাক আর নেভি ব্লু কম্বিনেশনের একটা লেহেঙ্গা নেড়েচেড়ে দেখছে। প্রাইসটা একটু বেশি, 12,000 টাকা। এত টাকা সাথে আনেনি দিশা, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিনতে পারছে না সে। কারো কাছে প্রকাশ করলো না ও। তবুও দুটি চোখ সবটাই অবলোকন করেছে ওদের আড়ালে। পরের দিন সকালে নাস্তা সেরেই ড্রয়িং রুমে বসে আছে দিশা, সাথে ওর মা। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দিশার মা উঠে গিয়ে দরজাটা খুলতেই একটা কুরিয়ারের লোককে দেখতে পেল। দিশার মাকে বলল, এখানে দিশাকে? দিশা আমার মেয়ে। কেন? ওনার নামে একটা পার্সেল আছে। দিশার মা অবাক হয়ে দিশাকে বলল, তুই কি কিছু অর্ডার করেছিস দিশা? না তো মা। কেন মা, কি হয়েছে? অনলাইনে অর্ডার করেছিলি? আরে না। তাহলে তোর নামে পার্সেল পাঠালো কে? আমার নামে আবার কে পার্সেল পাঠাবে? অবাক হয়ে দিশা লোকটার কাছে গেল। সিগনেচার করে প্যাকেটটা হাতে নিল দিশা। লোকটা চলে গেল। দরজাটা লাগিয়ে সোফায় গিয়ে বসলো দিশা। প্যাকেটে কারোর নাম লেখা নেই। কে পাঠালো এই প্যাকেট? আর এতে আসেই বা কি? অনেক কৌতূহল নিয়ে প্যাকেটটা খুলল দিশা। অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেল সে। গতকাল যে লেহেঙ্গাটা শপিং মলে দেখে এসেছিল, সেই লেহেঙ্গাটাই কেউ ওকে পার্সেল করেছে। কিন্তু কে করেছে? অথই নাকি তোমা? না, ওরা তো জানি না আমার এটা পছন্দ হয়েছিল। তাহলে কে পাঠালো? চিন্তায় কপাল কুঁচকালো দিশা। কি যেন ভেবে ওয়ার্ড্রবে রেখে দিল সেটা। আরিয়ান কিছুক্ষণ আগে কুরিয়ার থেকে খবর নিয়ে এসেছে ওটা ঠিকঠাক মতো পৌঁছে গিয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক দেখে বাসায় এসে শান্তির একটা ঘুম দিল সে। গতকাল কোনো একটা কাজে ওই দিকটায় গিয়েছিল আরিয়ান। এক ফাঁকে দিশা আর ওর বান্ধবীদের একই শপিং মলে ঢুকতে দেখে পিছনে পিছনে সেও গেল। তারপর সবটা দেখল সে আড়ালে দাঁড়িয়ে।
খুব করে বুঝতে পারলো সে ড্রেসটা দিশার খুব পছন্দ হয়েছে। যখন দেখলো দিশা ওটা না নিয়েই চলে গেছে তখনই বুঝতে পেরেছে হয়তো ওর কাছে টাকা নেই। পরক্ষণেই ড্রেসটা কিনে সাথে সাথে দিশার অ্যাড্রেসে পার্সেল করে দিয়েছে সে। নিজের নামটা গোপনে রেখেছে সে, কারণ আরিয়ান পাঠিয়েছে শুনলে হয়তো নাও রাখতে পারে। তোমার কয়েকদিন পর বিয়ের আগে ভার্সিটি যাওয়ার জন্য মানা করেছে ওর ফ্যামিলি, কিন্তু ও ভার্সিটিতে বিয়ের আগের শেষ বারের জন্য হলেও একবার যেতে চায়। তাই অথই আর দিশাকে ফোন করে বলে দিল ভার্সিটিতে আসার জন্য। 3 বান্ধবী মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। আরিয়ান বিজনেসের ব্যাপারে একটা ডিসকাস করছিল। তখনই মামুন ফোন দিয়ে বলল দিশা ভার্সিটিতে গিয়েছে। দিশার খবর পেয়ে আরিয়ান তখনই কাজ রেখে ভার্সিটিতে গেল। ভার্সিটি ঢুকার পরই ক্যাম্পাসের দিকে চোখ গেল ওর। ওরা 3 বান্ধবী মিলে হাসি আনন্দে মেতে আছে। আরিয়ান ওদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আস্তে আস্তে দিশার সামনে গেল সে। দিশা, অথই আর তোমা 3 জনেই দৃষ্টি গেল আরিয়ানের দিকে। মুহূর্তেই সবার মুখের হাসি মিলিয়ে মুখগুলো মলিন হয়ে গেল। আরিয়ান তোমা আর অথইকে উদ্দেশ্য করে বলল, তোমরা একটু ওদিকে যাবে প্লিজ, ওর সাথে আমার একটু কথা আছে। ওরা কেউ কোথাও যাবে না, কিছু বলার থাকলে আমার সামনেই বলো। দিশা বলল। প্লিজ। অসহায়ভাবে বলল আরিয়ান। তোমা আর অথই বলল, আচ্ছা আমরা একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। ওরা চলে গেল। দিশা মুখ কালো করে বসে আছে। আরিয়ান দাঁড়িয়ে আছে ওর সামনে। দিশা কিছুটা রেগে আরিয়ানকে বলল, ওদের কেন এখান থেকে সরিয়ে দিলে? আমাদের কথার মাঝে ওরা দুজন কাবাব মেয়ে হাঁটি হোক সেটা আমি চাই না। মানে কি? বুঝো না, আমরা একটু পার্সোনাল কথা বলবো, ভালোবাসার কথা বলবো। ওরা কেন আমাদের মাঝে থাকবে? এতে ওরাও লজ্জা পাবে আর আমাদেরও ব্যাকআউট করবে। কথাটা বলে একটা দুষ্টু হাসি দিল আরিয়ান। দিশা যেন রাগে ফেটে যাচ্ছে, তারপরও নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বলল, কি চাচ্ছ কি তুমি? একটু বলবি আমায় প্লিজ? তোমাকে চাই। আমি কোনো কি বাজারের পণ্য যে আমাকে চাইলেই পেয়ে যাবে? তুমি বাজারের পণ্য না বলেই তোমাকে আমি চাই। বাজারের পণ্য তো অহরহ অনেকে পায় সেটা, কিন্তু এই পৃথিবীতে এক পিছে আছো তুমি, তাই তোমাকে আমার চাই। পাগল হয়ে গেছো তুমি, ভাবনা যাও। তুমি নিয়ে গেলেই যাব। উফ, এখন আমি দেখছি পাগল হয়ে যাবো। তোমাকে পাগল হতে হবে না, জাস্ট একবার বলে ফেলো। কি বলবো আমি? ভ্রু কুঁচকে বলল দিশা, তুমি আমাকে ভালোবাসো এটা বলবা। কখনোই না। প্লিজ বলো না। বললাম না, বলবো না। বেশি বলতে হবে না, শুধু একবার বলো প্লিজ। আরিয়ানের এই কথায় দিশা অবাক চোখে আরিয়ানের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেম, এই কথাটা একবার আমিও তোমাকে বলেছিলাম আরিয়ান, কিন্তু সেদিন তুমি আমাকে অপমান করে দৌড় করে দাঁড়িয়ে দিয়েছিলে। আরিয়ান দিশার হাত দুটি নিজের 2 হাতের মধ্যে মুষ্টিবন্ধ করে নিয়ে বলল, সেদিন আমি ভুল করেছিলাম দিশা, সেটা এখন তুমি আমাকে শুধরিয়ে দাও। আমার মতো একই ভুল তুমিও রিপিট করো না প্লিজ। দিশা নিজের হাতগুলো ছাড়িয়ে নিল, বলল, আমি কোনো ভুল করছি না। আর একটা কথা, ভাঙা আয়না দেখেছো কখনো? হাজার চেষ্টা করেও কিন্তু সেটা জোড়া লাগানো যায় না। একটা মানুষের মন কিন্তু আয়নার মতোই। আশা করি তোমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। আরিয়ান হতাশা হয়ে ছলছল চোখে তাকিয়ে আছে দিশার দিকে, আর দিশা অন্যদিকে মুখ করে বসে আছে।